প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন ৩ জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। খালেদা জিয়ার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রা বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। বেড সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চরম ভোগান্তি, প্রতিদিন ফিরছে হাজারো রোগী। আশার আলো ৫০০ বেডের নতুন ইউনিট। বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। এই দেন ৪ দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। যেগুলো ধরেন এই হসপিটালের বাইরে ম্যানেজ করে একটু কঠিন, ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই। যে মডুলার ওটিটি হয়েছে, এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরোসায়েন্সে হলো। অপরিকল্পিত নগরায়নে সংকটে সাভারের গোলাপগ্রাম, একের পর এক বাগান কমে যাওয়ায় ফুলের দাম বাড়তি। ১০-১৫ বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নেই। মানুষ আয়া কইতাছে মামা ফুল খাত বেশি গুণান, ফুল খাত তো বেশি হয়নি আছে। যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মাস পরে এটা হারিয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত ৩টি জোট, তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেসার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি। দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে 20টি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যদিও এই জোটে নেই জিএম কাদেরের জাতীয় পার্টি। এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙল হবে কিনা এই নিয়ে প্রশ্ন আছে। জাতীয় পার্টির এখন দুটি ধারা মাঠ পর্যায়ে আছে। একটি ধারা সরকারের পছন্দ নয় বা বড় দলগুলোর পছন্দ নয়, আরেকটি ধারা মনে হচ্ছে বড় দলগুলো বা সরকারের একটু ফেভার পাচ্ছে। ছোট ছোট দলগুলোর তো বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির টিকে থাকার একটা লড়াইও, আবার একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিও বাংলাদেশে তাদের যে বন্ধু রাজনীতিবিদ আছে তাদের টিকিয়ে রাখার জন্য এই ধরনের জোট গঠন করাচ্ছে। এখানে আওয়ামী লীগের ভোটটা হলো ওই অংশের সাথে মানে ঝগড়ার একটা বড় ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতির নানা সমীকরণ সামনে রেখে নতুন দুটি জোট গঠিত হয়েছে। ভোটের প্রচারে তাদের গুরুত্ব থাকবে বলে মনে করেন তারা। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। নির্বাচনের পরে যদি একটা দুইটা আসন পেয়ে ফেলে, তখন এটা পরবর্তী সিনারিও বলে দিবে যে আসলে মানে তারা কি খুব ম্যাটার করবে কিনা।
তবে নতুন যত জোটই হোক, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামের। উচ্চকক্ষে পিআর পদ্ধতির কারণে আসন সমঝোতায় ছোট দলগুলোকে ছাড় দেওয়ার প্রবণতাও এতে কমবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ডিপেন্ড করে যে মানে জোটের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বাতিল হচ্ছে আজকের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার দুপুরের পর এভারকেয়ারে আসেন তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, আমরা সরাসরি যুক্ত হতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই নিয়ে 2 দফায় পেছানো হলো বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা এবং চিকিৎসকরা বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। সম্ভবত কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তার এখনো। বাকিটা আপনার কাছ থেকে জানতে চাই। ছোঁয়া, আসলে খালেদা জিয়ার তো বয়স অনেক হয়েছে, প্রায় 80 বছর বয়স তার এখন চলছে। ফলে বয়সটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তার দ্রুত আরোগ্য লাভ কিংবা চিকিৎসায় তিনি কতটা সাড়া দিতে পারছেন তার ওপর। কারণ আমরা শুরু থেকে দেখেছি যে তিনি চিকিৎসায় খুব ধীর গতিতে সাড়া দিচ্ছেন। তার মাল্টিপল ডিজিজ রয়েছে, অর্থাৎ বহুমুখী শারীরিক জটিলতা রয়েছে। চিকিৎসকরা শুরু থেকেই বলছেন আসলে যে তার যেহেতু বহুমুখী সমস্যা রয়েছে, ফলে একটি সমস্যা নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে আরও একটি সমস্যায় জটিলতা তৈরি হচ্ছে। লিভারজনিত যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিডনিজনিত সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে, তবে ডায়ালাইসিস বন্ধ করলেই আসলে কিডনি সমস্যা দেখা দিয়েছে। ফলে এই একটি জটিলতা রয়েছে। এই দুটি জটিলতা মূলত বয়সজনিত কারণ এবং সেই বয়সের ওপরে আসলে মাল্টিপল ডিজিজ যেই সমস্যাটি হয়ে গেছে দীর্ঘদিন ধরেই, এই পুরো বিষয়টি নিয়েই আসলে তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। ফলে বিদেশ যাত্রা আসলে বেশ অনিশ্চিত হয়ে পড়ছে ধীরে ধীরে। কারণ যেমনটি প্রথমেই আপনি বললেন যে 2 দফা আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলেছে। 2টি ভিন্ন কারণে সেটি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত শারীরিকভাবে সম্পূর্ণ বিদেশ যাত্রার জন্য তিনি প্রস্তুত হন, ততদিন পর্যন্ত আসলে পাঠানোর ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন। মেডিকেল বোর্ডও প্রতিনিয়ত তারা বৈঠক করছেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসায় নতুনত্ব আনা বা চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা পন্থার পরিবর্তন করা, যেটি বলি না কেন সেটি তারা করছেন। আপনি একটু আগেও বললেন যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং প্রতিনিয়ত এই মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছেন। তো সব মিলিয়ে আসলে চিকিৎসক এবং যারা দায়িত্বরত রয়েছেন খালেদা জিয়ার, আসলে তারা সবাই বলছেন যে ধীর গতিতে তিনি রেসপন্স করছেন। তবে সবাই ভীষণভাবে আশাবাদী যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এবং আবারও তার সেই সুস্থতা কামনা করছেন পুরো বাংলাদেশের মানুষ। একদম, এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার উপরই আসলে নির্ভর করছে তার বিদেশ যাত্রার বিষয়টি। ধন্যবাদ ঐশী যোগ দেওয়ার জন্য। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় গুরুতর রোগীও পায় না ভর্তির সুযোগ। নানা ধরনের সেবা না পেয়ে প্রতিদিন ফিরতে হয় হাজারের বেশি রোগীকে। তবে আশার কথা হলো যে এই হাসপাতালের বর্তমান ভবনের পাশেই প্রস্তুত 500 বেডের আরেকটি ইউনিট। এটি পুরোপুরি চালু হলে ভোগান্তি কমবে স্ট্রোকের রোগীদের। জীবন আলীর জীবন যায় যায়। মাত্র 20 বছর বয়সেই হয়েছে স্ট্রোক। পাবনা থেকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসা খুব জরুরি হলেও নিউরোসায়েন্স হাসপাতাল জানায় বেড খালি নেই। এই হাসপাতালে আসা স্ট্রোকের রোগীদের 22%ই জীবন আলীর মতো তরুণ। হঠাৎ করে হলো মুখ চোখ দেখা হয়ে গেছে, হাত পা দেখা হয়ে গেছে, আর মুখটা গলটানি করলো। সিট নাইতে ঠিক আছে, কিন্তু চিকিৎসা তো আছে, কোনো চিকিৎসাই নেই এখানে। এখন নিয়ে যাইতে হচ্ছে, নিয়ে যায় রোগী যদি মারাই যায় তাহলে এখানে এত কষ্ট করে নিয়ে আসে লাভ কি? দেশের থেকে আসা হয়েছে।
হাসপাতালে আসা অনেক রোগীর অবস্থা জীবনালীর মতো। অনেকে দিনের পর দিন হাসপাতালে হাজিরা দেন ভর্তির আশায়, ফেরতও যান শত শত রোগী। বহির্বিভাগে যেন পা ফেলার জায়গা নেই। প্রতিদিন অন্তত 2000 রোগীর ভিড় থাকে। ঢাকার বাইরের রোগীই বেশি। ভর্তি ছাড়াও অপেক্ষার দীর্ঘ লাইন সার্জারির জন্য। সিরিয়াল পেতে সময় লাগে 2 মাসের মতো, আর 3 মাস লাগে MRI এর সিরিয়াল পেতে। সেবার মান আর ভালো ব্যবস্থাপনার জন্যই এই হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এখানে তো খুব কঠিন। এখন এনারা বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। টিকিট কাটছি, সিট নাই। পরে বাড়াইছে সোরর দিয়ে গেছি, টিকিট কাটছি, সিট নাই। পরে আবার ব্যাক করে এই জায়গায় আসছি। এই দেন 4 দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। আমরা আগে ক্যাটাগরাইজ করি কোন পেশেন্টটা ভর্তি হওয়ার জন্য খুব বেশি জরুরি। যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করা একটু কঠিন, ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই, যে তাদেরকে আগে ভর্তি করি। এই অবস্থায় স্বস্তির খবর হলো হাসপাতালে প্রস্তুত আরেকটি 500 শয্যার নতুন ভবন। সেখানে 2-1 দিনের মধ্যেই সীমিত পরিসরে সেবা দেয়া শুরু হবে। নিউরো চিকিৎসার সব আধুনিক আয়োজন আছে এখানে। 12টি অপারেশন থিয়েটার 24 ঘন্টা যদি রান করে, তাহলে নিউরো সার্জিক্যাল যে সেবাটা সেটা আমরা যথোপযুক্তভাবে দিতে পারবো বলে আশা করি। এবং আপনারা জানেন যে মডুলার ওটিটি হয়েছে, এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরো সায়েন্সে হলো। হাসপাতালটি পুরোপুরি চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জ জনবল ও বাজেট। নার্স আজকে পদায়ন হয়েছে একটা অংশ, আগামীতে বাকি অংশ পদায়ন হবে। সো বিভিন্ন ক্যাটাগরি প্রফেশন মানে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সাপোর্ট স্টাফদের যেটা লাগবে, পদায়নে কোনো রকম ঘাটতি হবে না। নিউরোসায়েন্স হাসপাতালের 2 ভবন মিলিয়ে এখন বেডের সংখ্যা 1000। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সরঞ্জাম সহ সব মিলিয়ে নতুন ভবনে ব্যয় হয়েছে 506 কোটি টাকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজবাড়ীতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে স্বস্তি নেই রোগীদের। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার আরও অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা অবশ্য বলছেন এরই মধ্যে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। আর ডাক্তার প্লাস ওষুধের খুব সমস্যা। যদি গুরুতর কোনো অবস্থা হয়, এখানে কোনো চিকিৎসা নাই, এখানে আসলে শুধু ফরিদপুর, ঢাকা রেফার করা হয়। ডাক্তার এখানে ঢাকা পরিবহন থাকার ডাক্তার নাই, এক ডাক্তার 5 ডাক্তার রোগী দেখতে পারে না। সেবার মান উন্নয়নে 2019 সালে জেলা সদর হাসপাতালে 8 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হবে হাসপাতালটি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন 20 জন। অন্যান্য সব পদেও জনবল অর্ধেক। আমি এর আগে অনেক 2-4 বার আসছি, ডাক্তার নাই। কালকে আইছিলাম, ফেরত গেছি, ডাক্তার পাইনি। আজকে আসছে। এখানে হচ্ছে আপনার আলতা বাইরে থেকে করা লাগে, এখানে আলতার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 করে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন করে চিকিৎসাটা খুবই কষ্ট হচ্ছে। অনেক চিকিৎসক আছেন পদায়িত, কিন্তু ওনারা আবার সংযুক্ত অর্ডারে ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, বড় বড় হসপিটালগুলোতে। ওনারা অনেকে ট্রেনিং পোস্টে আছে, অনেকে আবার নন ট্রেনিং। এই জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না, আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না, এবং এক্সিস্টিং যে কজন ডাক্তার আছেন তারাই রোটেশনের মাধ্যমে কেউ কোনোভাবে আর কি স্বাস্থ্য সেবাটা চালায় যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব সেবা কেন্দ্রে জেলার 5 উপজেলার 14 লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভালো নেই সাভারের গোলাপ চাষিরা। আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই কমছে গোলাপ বাগান।
মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। সেচ সংকট সহ নানা কারণেও কমছে উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ। বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য। নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ। সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন। সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ। প্রতি মৌসুমে আয় আসে প্রায় 100 কোটি টাকা। তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা। দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি। 10-15 বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নাই। এবার পানির একটা সমস্যা গেছে আমাদের সরকারি যেখানে মোটরটা আছে বড়, এটা নষ্ট হয়ে থাকে 15 দিন 20 দিন 1 মাস ঠিক করা হয় না। এই দিনে ফুল থাকে আপনার 2-3 টাকা পিস, আর এখন ফুলের দাম মনে করেন যে 10 টাকা 15 টাকা। ফুল নাই। মানুষ আয়া কইতাছে মামা ফুল খাত বেশি কোন ফুল খাত তো বেশি হয়নি আসিল, তো এটা বেচা কিনা মালিকরা বেচা কিনা করে আসছে, এই জন্য ওই কোম্পানি নিয়ে কাটতে আসছে। রিস্কি তো জমি যেগুলো ওগুলো মনে করেন বিক্রি করতেছে, কোম্পানি ঢুকলে মনে করেন জানি আপনি কোম্পানি ওই জায়গাতে আপনার সবকিছু কিনা বেচা কিনা হয়ে যায়। গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও। গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা। এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো, কিন্তু আসার পর দেখতেছি খুবই কম বাগান, আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই। যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মাস পরে এইটাও হারিয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা। নগরায়ন এবং হাউজিংয়ের বাড়িঘর তোলার কারণে, অবকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে। এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যেন তারা নির্বিঘ্নে সার কীটনাশক এর নিরবিচ্ছিন্ন সরবরাহ পায়। এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে। সাভারের বিরুলিয়াতে একসময় 200 হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও এখন কমে তা দাঁড়িয়েছে 110 হেক্টরে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা অনেক, তবুও প্রচারণা আর বিনিয়োগের অভাবে দেশের বাজারেই যেন খানিকটা অবহেলিত সোনালী আঁশের পণ্য। ঋণ জটিলতা আর উচ্চ সুদহারের কারণেও ব্যবসার শুরুতেও বিপত্তিতে পড়ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে ব্যবসায়ীদের পাট পণ্যের ডিজাইনেও বৈচিত্র্য রয়েছে। ছোট শিশুদের ছড়ার সেই বাবুই পাখির বাসা থেকে শুরু করে ঘরবাড়ি সাজানোর বাহারি সব তৈজস, এসবই তৈরি সোনালী আঁশ পাট দিয়ে। রংপুরের স্বপ্নারানী সেন প্রায় এক যুগ আগে মাত্র 10 জন কর্মী নিয়ে শুরু করেছিলেন ক্ষুদ্র শিল্প। এখন সেই প্রতিষ্ঠানে কাজ করছেন 250 জন। উত্তরাঞ্চলের শতরঞ্জির পাশাপাশি পাটজাত পণ্য তৈরি করে নিজের ভাগ্য করেছেন তিনি। ভূমিকা রাখছেন এসএমই খাতে কর্মসংস্থান তৈরিতে। পাটের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এটা পরিবেশকে দূষিত করে না, এটা আমরা ন্যাচারালি ইউজ করতে পারি। শপিং আর হ্যান্ডব্যাগ থেকে শুরু করে পাটের বুনন দিয়ে তৈরি শাড়ি কিংবা গহনা সবকিছুই মানে গুণে টেকসই বলছেন ক্রেতারা। উদ্যোক্তারাও বলছেন এখন আন্তর্জাতিক বিশ্বে দিন দিন এর চাহিদা বাড়ছে। আমাদের দেশের পাটের যে কোয়ালিটি, এটা সুপার কোয়ালিটি, যে কোনো প্রোডাক্ট আমাদের দেশের পাট থেকে তৈরি করা সম্ভব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে চাহিদা। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের দেশের পাট পণ্যের চাহিদা ব্যাপক। এটা তো সম্ভাবনাময় সবসময় আছে, সারা বিশ্বে পাটের একটা ভালো চাহিদা আছে, গ্রাহকরাও পছন্দ করেন পাটের জিনিসপত্র। তবে এই শিল্পে বিপত্তিও কম নেই। প্রচারণা আর বিনিয়োগের অভাবে পাটজাত পণ্য দেশের বাজারেই যেন খানিকটা অবহেলিত। অন্যদিকে ক্ষুদ্র আর মাঝারি শিল্পের জন্য ঋণ পেতে মানতে হয় নতুন নতুন শর্ত, সুদ হারও কম নয়। তাই সম্ভাবনা থাকলেও পাটজাত পণ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট কাটছে না। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমাদের মাঝারিদের ক্ষেত্রে যদি ওরা আমাদেরকে এইগুলি শিথিল করতো, পার্সেন্টেজের শিথিল, ইন্ডাস্ট্রিয়াল যে বড় বিগ লেভেলের এই শর্তগুলি যদি ওরা শিথিল করতো, তো আমরা সহজেই ঋণটা পেতাম আর কি। পাট পণ্য আসলে একটু আমাদের সহজলভ্যতার বাইরে চলে গেছে, কারণ আমাদের র মেটেরিয়ালস প্লাস হচ্ছে আমাদের যে র পাটটা সেটাও আসলে উৎপাদন মেবি কমে গেছে, সেজন্য আমাদের প্রাইসগুলো অনেক বেশি।
7 দিনে জাতীয় এসএমই পণ্য মেলায় 30টির বেশি স্টলে শোভা পাচ্ছে পাটজাত পণ্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দরজায় কড়া নাড়ছে শীত। সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। তাপমাত্রার পারদ নিম্নমুখী। আমরা রাজধানীর বাইরের খবর জানবো। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, বগুড়ার শীতের তীব্রতা কেমন দেখছেন এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের আয়ের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, সেই সাথে যদি হাসপাতালের অবস্থাটাও একটু জানাতেন আমাদের। ছোঁয়া আর কিন্তু মাত্র কয়েকদিন রয়েছে, 4-5 দিনের মধ্যেই কিন্তু সেই ঋতুচক্রের যে শীতকাল সেটা কিন্তু শুরু হয়ে যাবে ঋতুচক্রের নিয়ম অনুযায়ী, অর্থাৎ পৌষ পড়ে যাবে। আমরা একেবারে অগ্রহায়ণের শেষ দিকে রয়েছি। অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই কিন্তু কিছুটা হালকা শীত বগুড়ায় পড়তে শুরু করেছে এবং এখন যত আসলে দিন গড়াচ্ছে ছোঁয়া, অর্থাৎ অগ্রহায়ণ যত শেষ হচ্ছে, পৌষ যত এগিয়ে আসছে, ততই কিন্তু শীতের মাত্রাটা বাড়ছে। তবে কুয়াশার পরিমাণ সেটি কিন্তু আমরা 6:30 পৌনে 7টা পর্যন্ত, সকাল 6:30 পৌনে 7টা পর্যন্ত কুয়াশা কিছুটা থাকে। এরপর থেকে কিন্তু মোটামুটি, যেহেতু এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই সময়টাতে বগুড়ায়, সেক্ষেত্রে কিন্তু কুয়াশার যে দাপট সেটি কিছুটা কম। তবে শীতের প্রভাব কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং খেটে খাওয়া মানুষের জীবনে এখনও কষ্ট ছাড়া তেমন কোনো নতুন করে প্রভাব পড়েনি। এই ঠান্ডায় শীতে আসলে যারা একেবারেই সকালবেলা বের হন, সূর্য ওঠার আগে আগে যারা বের হন বা সূর্য ওঠার পরপরই যারা বের হন তাদের কর্মকাজে, তাদের জন্য কিন্তু কিছুটা কষ্টকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই শীতে শীত যত বাড়বে তাদের এই কষ্টটা একটু বাড়বে। অন্যদিকে আপনি হাসপাতালের পরিস্থিতি জানতে চাচ্ছিলেন। আমি বগুড়ার যে 2টি সরকারি হাসপাতাল রয়েছে, মোহাম্মদ আলী হাসপাতাল এবং শিশুদের, বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের যে রোগীগুলো, সেই রোগীর সংখ্যা কিন্তু কিছুটা বাড়ছে হাসপাতালে। কারণ শীতের যে প্রকোপ সেটি কিন্তু ধীরে ধীরে আসলে উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে। তবে সব কিছু মিলিয়ে আসলে ছোঁয়া, এই মুহূর্তে যেটা বলা যায় যে বগুড়ায় কুয়াশার দাপটটা কম থাকলেও শীত যে আসছে, শীতের যে দাপট সেটি কিন্তু আস্তে আস্তে টের পেতে শুরু করছেন এই অঞ্চলের মানুষ। জি সুজন, এবং এই শীতের সময়টাতে সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কাল বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেদিনই জাতির উদ্দেশ্যে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। প্রার্থী না দেখে ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বলেছেন, সামনের যুদ্ধ কঠিন, অনেক লম্বা। দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতা এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তিনি। বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধেরও অনুরোধ করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই 50 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে। রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন কর্মসংস্থান ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা, যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায়। কৃষক কার্ড আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এইম থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে সরকার গঠনে সক্ষম হলে আমরা জনগণের রায় আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য দেওয়ার জন্য। ল্যাপটপ নিয়ে কোনো একটা হয়তো অনলাইনে কোনো একটা মার্কেটিং এর কাজ করছে, তাকে যদি আমরা এই যে বিভিন্ন স্বৈরাচারের সময় বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কতগুলো তৈরি করা হয়েছিল, আমরা যদি এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই, তাদেরকে ছোট একটা অফিসের মতন করে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এখানে এসে বন্ধু বান্ধবরা মিলে তারা এসে এখানে তখন একটা কোম্পানি তৈরি করবে। কোম্পানি তৈরি করার মাধ্যমে তারা সেখান থেকে বেটার ভাবে কাজ করতে পারবে। এ সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো
কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি। সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করবো, ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের, বাট দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, সবগুলো বিষয় নিয়ে এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? শেয়ার বাজার ধস, কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। প্রার্থী না দেখে ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার দুপুরে দেশ করার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামায়াত, দাবি সংগঠন আমির ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঘোষিত সময় নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। এর আগে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ইসির সাথে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, কমিশন এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি, তবে নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলেও সাংবাদিকদের জানান তিনি। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে সোমবার সকালে বৈঠক করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করে বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে তার দল। ধর্ম নিয়ে দলটি কাজ করলেও ব্যবহার করে না। নির্বাচন নিয়ে ডাক্তার শফিক বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই, তেমন হলে বিপর্যয় নামবে দেশে। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। এর আগে 11:30টায় দলটির 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বর্তমান পরিস্থিতিকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিশ্চিতে কমিশনকে দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এখানে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি, ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায়। আমরাও কিন্তু এই ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায়। তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল। তফসিলের পর দায়িত্বশীলদের কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তা কমিশনকে জানানো হবে বলে হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকেরা। ভয়াল অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে। ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে। দেশে ফিরে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাবার চেষ্টা না করে, এমন আকুতিও আসিফের। কিন্তু গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ।
আমি তো গেছি ওই পথে জানি আল্লাহরে কেউ জানি না নেয়। এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার। চেয়েছিলেন সচ্ছল এক জীবন, সে জীবন পাননি, বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারীপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর। প্রতি গ্রাম থেকে গড়ে 10 থেকে 12 জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি, কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই। 30,000 টাকার মতন স্যালারি পাইতো। আমরা বহুত রিকোয়েস্ট করছি থামানোর জন্য, সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না। প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 5 জন আছেই, 5 ভাই 4 ভাই ইটালি, আর একজন যাওয়ার জন্য মানে লাইনে আছে। অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে, কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে। ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফেরে মুখে মুখে। এই জায়গায় তো সরকার নাই, কিন্তু ওই জায়গার কি কম আইএম নাকি তাদের মাধ্যমে হলো বাংলাদেশে পাঠাইছে, ঠিক আছে, কিন্তু এরা মনে করেন ওই যেখানে গেম দেশে, তা গেমের পরে মনে করেন ওই যে ওদের যে শিপ মাফিয়া গো শিপ, ওই শিপ বলে একেবারে মাঝামাঝি সোজা উঠে দিতেছে। তাই গেম দেবো টাকা দেও 2 লাখ 3 লাখ হয়ে গেছে, এবার 17 লাখ টাকা বন্ধ নেওয়া হয়ে গেছে। অভিভাবকরাই এদের জন্য দায়ী, কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না, বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না। ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, হিউজ ইনকাম হবে। বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার, নিয়েছেন সুদ, ঘরে নেই খুদকুটো। আল্লাহ একসঙ্গে ওরা ওই যে জাহিদ মেম্বার ছেলে, ধরেন ওই যে আকব আলীর ছেলে, এরা তো এক জোগাইলে লোক, এরা কি রাখো হানা 4 লাখ 100 জমি বেচছি 9 কাঠা, আর সুদিটা আছে 3 লাখ। জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে, তার পরামর্শ আসিফের। আমার গ্রামেরই তো 12-13 জন, যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা 7 জন ছিলাম, অনেকেরই খোঁজ নাই ভাই। আমি তো আর ওইভাবে মনে করি বলতে পারবো না যে কে বাইসে আছে কে মারা গেছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। টাঙ্গাইলের ভুয়াপুরের সড়ক ও জনপদ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে 2 সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদানও হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে জায়গাটি তাদের সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাঙ্গাইলের ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ফুটপাত দখল মুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিন শেড দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়। চলছে বরাদ্দের প্রক্রিয়াও। এখন ডিট হয় না, কিন্তু পৌরসভা থেকে একটা বলছে যে আপনারা পৌরসভা যা দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো 500 টাকা ভাড়া ধরা হয়েছে, পৌরসভা ঠিক মানে নিব। ফাইনাল হয় নাই, হিসাব পাতি হয় না, এটা বলে যে হিসাব করে আইরা কত টাকা খরচ হয়েছে এই খরচটা আমাদের দল। এখানে জায়গা ছিল মানে অস্থায়ীভাবে কিছু দোকান পাচ্ছিল, তাদেরকে সরাই দিয়ে হেরা আমাদেরকে মাটি ভরাট করে হেরা আমাদের আমরা এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সিএনজিগুলা। দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেড স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ। এরপরই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক জানায় বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে, তাদেরকে আমার কাগজ করে দিতে হবে। কাগজ করে দিলে তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে। এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি। উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন, এটা হচ্ছে পৌরবাসীর জন্যই করতে চেয়েছে। এদিকে সড়ক বিভাগের দাবি জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা। এরকম কোনো স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে এবং আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আরো বাজারের অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে। যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো সেই স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা করব।
তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। স্বাধীনতার পর দীর্ঘ 5 দশকের বেশি সময় কলেজ শূন্য ছিল বান্দরবানের আলীকদম। শেষ পর্যন্ত একদল স্বপ্নবাজ মানুষের হাত ধরে বদলে গেল পাহাড়ি এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। বহু চ্যালেঞ্জ পেরিয়ে অনুমতি, নির্মাণ আর প্রস্তুতির সকল ধাপ অনুসরণ করেই যাত্রা শুরু করলো আলীকদম কলেজ। স্বাধীনতার 53 বছরেও কলেজ শূন্য ছিল বান্দরবানের আলীকদম। অবশেষে কয়েকজন স্বপ্নবাজ উদ্যোক্তাদের প্রচেষ্টায় বদলে গেল সেই চিত্র। 2023 সালে উদ্যোগ গ্রহণ, 2024 সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতি, স্থানীয় প্রশাসন, জমিদাতা ও অর্থদাতাদের সহযোগিতায় 8 একর জমিতে শুরু হয় নির্মাণ কাজ। এলাকার গরিব কন্যা, গরিব ছেলেদের স্বার্থে, এলাকার স্বার্থে, লেখাপড়া করার স্বার্থে এবং খরচ করার জন্য আমি এই জায়গাটা দান করেছি। যারা দুর্গম এলাকার বাসিন্দা আছে বিশেষ করে তাদের ছেলে মেয়েদের শিক্ষার পথকে সুগম করবেন। ছেলে পান যেন মানুষ হইতে পারে, এই জন্যে জমি দান করে দিই। এই আলীকদম কলেজ আমাদের জন্য শুধুমাত্র একটা ভবন নয়, এটা আমাদের আশার, আমাদের প্রজন্মের পথ চলার প্রতীক। চলতি বছরের 28 জুলাই পর্যবেক্ষণ শেষে মেলে পাঠদানের ছাড়পত্র। এরপর 2025-26 শিক্ষাবর্ষে মানবিক বিভাগের শতাধিক শিক্ষার্থী নিয়ে গত 3 নভেম্বর আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করে আলীকদম কলেজ। এতে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। ভবন পেয়েছি, একটি কলেজ পেয়েছি যেখানে আমরা আমাদের মতো করে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছি। আমার দূরে যাইতে হইতেছে না লেখাপড়া করার জন্য, আমি এখানে চান্স পাইতেছি লেখাপড়া করার। আজ এই আলীকদম কলেজ আছে বলে এই আলীকদম কলেজে পড়তেছি। একাডেমিক স্বীকৃতি অর্জন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই আশা করব আমরা স্বীকৃতি পাবো। ভবিষ্যতে সবাই পড়া করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। কলেজের 5 তলা একাডেমিক ভবন ও 4 তলা ছাত্রাবাসের নির্মাণ কাজ চলমান। একাডেমিক স্বীকৃতি, এমপিও ভুক্তি ও সরকারিকরণের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। কাবিটা থেকেও কিছু প্রকল্প দিয়ে কলেজটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা আমাদের ইচ্ছা আছে অন্তত আমরা চেষ্টা করব আগামী 2 বছরের মধ্যে যাতে এটা সরকারিকরণ করা যায়, ওই লক্ষ্যে আমরা আগাচ্ছি। পাহাড়ি অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এই কলেজ হবে নতুন দিগন্ত বলছেন স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ। বিজয় দিবস উপলক্ষে কলকাতায় যাবেন বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধার 20 সদস্যের প্রতিনিধি দল। ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী 16 ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে রোববার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু। প্রতিবছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। দর্শক, জাপানে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জারিকৃত সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। একাধিকবার আফটার শকের খবর জানিয়েছে স্থানীয়রা। সোমবার দেশটিতে স্থানীয় সময় রাত 11:15 অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। কারো প্রাণহানির তথ্য অবশ্য পাওয়া যায়নি। আহত হয়েছে কমপক্ষে 30 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন, স্থাপনা ও যানবাহনও। ভূমিকম্পের পর দেশটির উত্তর পূর্ব উপকূলে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা। নিরাপদে সরিয়ে নেওয়া হয় অঞ্চলটির প্রায় 90,000 বাসিন্দাকে। পরবর্তীতে তুলে নেওয়া হয় সব ধরনের সতর্কতা। তবে 1 সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হতে পারে বলে শঙ্কাও জানিয়েছে। সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বাসিন্দাদের। বাশার আল আসাদ সরকার পতনের 1 বছর পূর্তিতে সিরিয়ার রাজধানীতে নেমেছে লাখো মানুষের ঢল। দেশজুড়ে বিভিন্ন স্থানে সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে প্রশাসন। প্রদর্শিত হচ্ছে আসাদ বিরোধী সংগ্রামে ব্যবহৃত ট্যাঙ্ক, সাজোয়া যানসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র। পতাকা উড়িয়ে আনন্দ উল্লাসে মত্ত শত শত মানুষ। গেল বছর 8 ডিসেম্বর রাজধানী দামেস্ক দখলে নিয়েছিল আল শারা নেতৃত্বাধীন বিদ্রোহীরা। অবসান হয়েছিল আসাদ পরিবারের 53 বছরের স্বৈর শাসনের।
দামেস্কের প্রাণকেন্দ্র উমাইয়া স্কয়ারে নেই তিল ধারণের ঠাঁই। শত শত মানুষের কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস, অগণিত হাতে উঠছে সিরিয়ার জাতীয় পতাকা। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে এই বিশাল জনসমুদ্র সেখানে মহাসমারোহে চলছে সামরিক কুচকাওয়াজ। দলে দলে প্যারেডে অংশ নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। প্রদর্শিত হচ্ছে আসাদ রিজিমের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত ট্যাঙ্ক, সাজোয়া যান আর হেলিকপ্টার সহ বিভিন্ন সমরাস্ত্র। এ দৃশ্য দেখে আপ্লুত দর্শনার্থীরাও। সিরিয়ানদের জন্য আজ বিশেষ একটি দিন। আমি অনেক খুশি, গর্ব হয় যে আমার জন্ম এই দেশের মাটিতে। ঠিক কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। জীবনে এই প্রথম মিলিটারি প্যারেড দেখছি। সেনাবাহিনীকে ভালোবাসি, আল্লাহ তাদের সুরক্ষা দিন। এদিকে উমাইয়া মসজিদে ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন আসাদ বিরোধী দীর্ঘ সংগ্রামের নেতা ও সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সামরিক পোশাকে শক্তিশালী এক সিরিয়া গড়তে চান তিনি। বর্তমান আর ভবিষ্যতের কথা মাথায় রেখে শক্তিশালী এক সিরিয়া গড়ে তুলব আমরা। সিরিয়ার শতাব্দীর প্রাচীন মর্যাদা ফিরিয়ে আনা হবে। দুর্বলদের সাহায্য আর সমাজের ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ঠিক 1 বছর আগে এদিনেই সারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী HTS দামেস্ক দখল নেয়। সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার। দীর্ঘ 53 বছরের স্বৈরশাসন আর অস্থিরতা থেকে মুক্তি পায় সিরিয়ার মানুষ। সিরিয়ার এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ। ঘর ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 1/3 সিরীয় নাগরিক। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।